স্টার নিউজের বিশেষ আয়োজনে আজকে আমরা পেয়েছি তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরীকে। স্বাগত আপনাকে। আপনাকে ধন্যবাদ, স্টার নিউজ পরিবারকে ধন্যবাদ। একজন গণমাধ্যম কর্মী হিসাবে আপনার কাছে আমার অনেক জানার ছিল, আমি অনেকগুলো নোট করেও নিয়ে এসেছি। তবে শুরুতে যেহেতু সারা বিশ্বে ফুটবল উন্মাদনা চলছে, সেটি নিয়ে একটু জানতে চাই, কি হবে, বাংলাদেশ আসলে খেলা দেখা যাবে কিনা, দেখা গেল কোন টিভিতে, এ নিয়ে নানা জল্পনা কল্পনা ছিল। তবে শেষ সবাই খেলা দেখছেন, এই বিষয়টা আসলে সরকার কিভাবে পরবর্তীতে সমন্বয় করলো? হ্যাঁ, বাংলাদেশের মানুষ ক্রীড়াপ্রেমী অফকোর্স, এবং ফুটবল প্রেমী। ওয়ার্ল্ড কাপ 4 বছর পর পর হয়, এটার প্রতি সবার একটি অনুভূতি অন্যরকম কাজ করে, একটা আবেগ কাজ করে, কিছুটা উন্মাদনা আমাদের কাজ করে। এটি আসলে একটা উৎসব মুখর পরিবেশে বাংলাদেশের ফুটবল ওয়ার্ল্ড কাপটা দেখা হয়, ফিফার যেটা হয় প্রতি 4 বছর পর পর। এটা নিয়ে একটি শঙ্কা ছিল। দেখেন, আমরা মাত্র 110 দিন হলো আমরা রাষ্ট্র পরিচালন দায়িত্বে এসেছি। আসার পরপরই আমরা জানতে পারলাম যে 2022 সালে, অর্থাৎ গতবার যখন ওয়ার্ল্ড কাপ ফুটবল প্রচারিত হয় বাংলাদেশ টেলিভিশনে, তখন একটি দুর্নীতি বা একটি অস্বচ্ছ একটা পরিবেশ হয়েছিল বলে আমরা এখন জানতে পারছি। তো আমরা এটা জানার পরে আমার মনে হলো যে বাংলাদেশ টেলিভিশন যদি ফুটবল ওয়ার্ল্ড কাপ 2026 প্রচার করে, তবে এটা করতে হবে একদম প্রায় বিনামূল্যে অথবা একদম স্বল্প মূল্যে, নামমাত্র মূল্যে। তো এইটা মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কাজে নামলাম। আমরা কোনো মধ্যভোগী বা আমরা কোনো এজেন্ট বা কোনো মিডিয়ার মাধ্যমে না যেয়ে আমরা ফিফার সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করলাম। সেই দিকে উদ্যোগ নিয়ে আমরা আলহামদুলিল্লাহ সফল হয়েছি। না, আপনাদের এই উদ্যোগ পরবর্তী সময়ে আসলে একটা স্বস্তিরও বার্তা দিয়েছে। তবে কিছু কিছু জায়গায় নিশ্চয়ই আপনি যেহেতু সবকিছু পর্যবেক্ষণ করছেন, আপনার চোখেও পড়েছে, অনেকে বলছে যে ঠিক খেলার সময় বিটিভি দেখা যায় না। এবং আমরা দেখেছি বেশ কয়েকটা অভিযোগ পেয়ে আপনিও সেগুলো সমাধান করেছেন। এর পরবর্তীতে কি এরকম কোনো অভিযোগ আসলে এসেছে কিনা, বা ওই সময় সমাধানটা কিভাবে হলো? এটা হওয়ার কোনো কারণ নাই। আর কিছু বিচ্ছিন্ন ঘটনা হয়তো ঘটেছে। অনেক সময় কেবলে হয় কি, একটু যান্ত্রিক ত্রুটি থাকতেই পারে। আমার নজরে কয়েকটা এসেছিল এবং তাৎক্ষণিক আমি বিটিভির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে যে ভোক্তা বা যিনি ভুক্তভোগী তার বাড়িতেও যোগাযোগ করা হয়েছে, তার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে আমরা আবার প্রতিস্থাপন করেছি বিটিভির যেটা আসছিল না। ইট ওয়াজ নট আ ওয়াইড ইস্যু। ওই এলাকার উনি যেভাবে লিখেছেন ওই এলাকায় দেখা যাচ্ছে না, এটা ওরকম ছিল না। সম্ভবত একটা গলিতে প্রবলেম ছিল। তবে আমি একটা মনিটরিং টিম করেছি, একটা মনিটরিং সেল করেছি। তারা সার্বক্ষণিক দেখছেন কোথায় বিটিভি দেখা যাচ্ছে না, পার্টিকুলারলি ওয়ার্ল্ড কাপ ফুটবল ম্যাচের সময়। আপনি অবাক হবেন শুনে, যাকেই আমি ফোন দেই মোরলেস সবাই কিন্তু আমাকে একটা কথা বলছে যে এবার আমরা বিটিভিতে দেখছি। বিকজ বিটিভিতে একটা আবেগের জায়গা। বাংলাদেশের জনগণের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশের জনগণের সম্পত্তি, শৈশব কৈশোরের সেটা তো আছেই, তাদের জনগণের সম্পত্তি। তো তারা ওইটার মধ্যে এত সুন্দর খেলা দেখা যাবে, ওটা তো দেখবেই। এবং আমাকে গত রাতে কয়েকজন টেক্সট করলো যে অ্যাবসলিউটলি নিরবিচ্ছিন্ন, শুধু সেটাই না, কোয়ালিটি ওয়াজ এক্সেলেন্ট। যদি আবার হয় অবশ্যই আমরা এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে কাজ করতে এসে আপনারও নিশ্চয়ই সেই উপলব্ধিটা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে আমরা যেটি দেখি, তথ্যর চেয়ে বেশি অপতথ্য, ফেক ফটোকার্ড দিয়ে আসলে মানহানিকর বিষয় দেখে। সেই ক্ষেত্রে ওই প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রের যে কোনো গুরুত্বপূর্ণ মানুষও সেই মধ্যে সেই অপতথ্যর ভেতরে আসলে তাকে নিয়ে করা হয়। তো এটি নিয়ে এই মানহানিকর বিষয়গুলো কিংবা এই আবার সোশ্যাল মিডিয়াতে স্বস্তি ফেরাতে আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা? জি, আমরা মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন নিয়ে কাজ করছি, পার্টিকুলারলি ইন সোশ্যাল মিডিয়া অ্যান্ড অনলাইন মিডিয়া। আপনারা জানেন ইতিমধ্যে সংসদে, মহান সংসদে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় একটি বিবৃতি দিয়েছেন এবং একটি প্রশ্নের উত্তর দিয়েছেন যে আমরা একটি নীতিমালা, একটি আইনের ব্যবস্থা করছি যেখানে ক্যারেক্টার অ্যাসাসিনেশন বা মানুষের চরিত্র হনন যেটাকে বলা হয়, সেটা বন্ধ করা বা রোধ করার একটা পন্থা। কিন্তু জিনিসটা একটা কি জানেন, আমরা আইন করে সব কিছু চেঞ্জ করা সম্ভব না। এটা মানুষের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। পিপল নিড টু আন্ডারস্ট্যান্ড যে আরেকজনকে সোশ্যাল মিডিয়া চরিত্র হনন করার পরে তার কি ক্ষতি হচ্ছে, দেশের কি ক্ষতি হচ্ছে, সমাজের কি ক্ষতি হচ্ছে, বা তার নিজের ব্যক্তিগত পারিবারিক কি ক্ষতি হচ্ছে। বিকজ যিনি করছেন বা যেই লোকটা বা যে মানুষটা এই একজনের চরিত্র হনন করছেন, মেবি আরেকদিন তার আরেকজন করবে। সো ইট উইল বিকাম লাইক এ প্যান্ডামিক। সো ইটস বেস্ট যে আমরা ট্রেন আপ করি
এবং আমরা বিভিন্ন মানুষকে সেই বিষয়ে সচেতন করি, এই উদ্যোগটা আমরা নিচ্ছি। সো অচিরেই আপনারা একটা ভালো ফলাফল পেতে পারবেন বলে আমরা আশা করি। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই, এটা সারা বিশ্বে এটা ব্যবহার বেড়েছে, ব্যবহার করছে ইতিবাচক ওয়েতে, তারা কাজগুলোকে সহজ করছে, দ্রুত করছে। কিন্তু বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে অনেক সময় এআই জেনারেটর ব্যবহার করে যে পরিমাণ, বিশেষ করে নারী শিশুরা বিভিন্নভাবে হেনস্থ হচ্ছে। নারীরা অনেক জায়গায় আমাদেরকে অভিযোগ জানান যে এই বিষয়গুলো যখন তার আসলে মানহানি হয় সমাজে, এরপরে সবাই জানে ফেক, কিন্তু তারপরও তার যে সাময়িক ক্ষতিটা হয়ে যায়, এটির ব্যাপারে কি সাথে সাথে যাতে এআইটা আসলে ফেক হলেই রিমুভ হয়ে যায়, এমন কোনো ব্যবস্থা কি আসলে করা যায়? দেখেন, এআই তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনি পজিটিভলি ইউজ করতে পারেন, নেগেটিভলি ইউজ করতে পারেন, লাইক এনি আদার সফটওয়্যার, এনি আদার থিং। এখন আপনি কোথায় কি ইউজ করবেন, কোনটা মরালি কারেক্ট, কোনটা মরালি ইনকারেক্ট, এই জিনিসগুলো কিন্তু ব্যক্তির উপরে। এআই ব্যবহার করে কেউ যদি নেগেটিভ কাজ করে, এটা তার অবশ্যই তার নিজের রুচি কিন্তু একটা জিনিস, এটা গড়ে তোলা যায় না, হয় আপনার আছে না হলে আপনার নাই। তো যার রুচি যেরকম, সে ওই রুচি ব্যবহার করেই তো সেই কাজগুলো করবে। নারী শিশুর কথা যেটা বলছেন, এটা হচ্ছে মানুষের যদি রেসপেক্ট না থাকে নারীর উপরে, পুরুষের উপরে, শিশুর উপরে, এমনকি আমাদের পশু পাখির উপরে যদি কারো রেসপেক্ট না থাকে, এটা আমরা ট্রেইনড আপ করে যতটুকুন ঠিক করা যায়, বাট এটা ছোটবেলাতেই গড়ে ওঠে। আমরা যেই কাজটা করছি, এআই এর ট্রেনিং আমরা বিভিন্ন জায়গায় কিন্তু দিচ্ছি, ইভেন উপজেলা লেভেলে, যে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, এআই প্লাস কিভাবে সোশ্যাল মিডিয়া এটিকেটস, এগুলো নিয়ে আমরা বিভিন্ন উপজেলায় ট্রেনিং দিচ্ছি পিআইডির মাধ্যমে। এটা নিয়ে কিছুটা ইমপ্রুভমেন্ট আমরা আশা করছি। আমাদের একটি আইন আসবে যেটার মাধ্যমে আমরা বিশ্বাস করি নারী, শিশু, পুরুষ সকলকেই আমরা সোশ্যাল মিডিয়ায় একটু কিছুটা হলেও স্বস্তি নিয়ে আসতে পারবো। আমি একজন টেলিভিশনের গণমাধ্যম কর্মী হিসেবে, পত্রিকাতে আমাদের যে সহকর্মীরা আছে তাদের একটা ওয়েস বোর্ড আছে, কোথাও মানা হচ্ছে, কোথাও হচ্ছে না, সেটা আপনারাও জানেন। কিন্তু টেলিভিশনে ওয়েস বোর্ড বলেই কিছু নাই। সব সরকারি প্রতিশ্রুতি দিয়ে আসছিল, কিন্তু কখনো হয় নাই। এটা কি আপনাদের সরকার করবে? আপনার প্রশ্নটা যদি আমার মন্ত্রণালয়ের অধীনে না, তারপরে আমি আপনাকে একটু বলবো। ওয়েজ বোর্ডটা আসলে শ্রম ও জনশক্তি মন্ত্রণালয়ের আন্ডারে, এটা তথ্য সম্প্রচার, গণমাধ্যমের স্বার্থ একটু জড়িত, গণমাধ্যমের স্বার্থ জড়িত, বাংলাদেশের জনগণের স্বার্থ জড়িত, সেটা ঠিক আছে। যেটার জন্য একটি মন্ত্রণালয় ন্যস্ত করা আছে এই দায়িত্ব, তারা অবশ্যই এটা দেখবে। আর আরেকটা কথা যেটা বলছেন আপনি, টিভি চ্যানেলগুলা হয়তো করে না আপনাদেরকে, আপনাদের প্রমোশন বা আপনাদের ভাতার বিষয়ে, যেই বেতন ভাতার বিষয়ে যেই একটা থাকা, স্ট্রাকচার থাকা উচিত, হয়তো ওরকম নাই। কিন্তু এটাও কিন্তু সত্য যে অনেকে আছেন, সবাই না, কিছু সংখ্যক লোক আছেন যারা টেলিভিশনে আছেন, কিন্তু তারা যদি নতুন ঢুকেন, উইদাউট এনি ট্রেনিং, উইদাউট এনি এক্সপিরিয়েন্স, তারা টেলিভিশন চ্যানেলে ঢোকার পরে এক্সপিরিয়েন্স না থাকার কারণে তারা কিন্তু ছাড়া কাজ করতে চান, যে কোনো বেনিফিটস ছাড়া কাজ করতে চান। তারা কিন্তু বলেন, আচ্ছা আমাকে 6 মাস 1 বছর রাখতে দেন। তারা থাকেন, পরবর্তীতে যখন এক্সপিরিয়েন্স হয়, আপনি কিন্তু ধরেন ওই ব্যক্তিরা ঢুকছেন বলে যে আমার কোনো কিছু দিতে হবে না, কনভেন্সও দিতে হবে না, কিন্তু এক্সপিরিয়েন্স হওয়ার সাথে সাথে বলে আমার বেতন কোথায় বা আমার ভাতা কোথায়, আমার কনভেন্স কোথায়। বাট ওই যে ফার্স্টে আপনি ঢুকেছেন টু গেইন এক্সপিরিয়েন্স, একটা প্রতিষ্ঠান, টেলিভিশন চ্যানেল বলেন, রেডিও বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বলেন, কোম্পানিতে একটা কস্ট আছে। তো এই কস্টটা হঠাৎ করে আপনি তাহলে অন্য টেলিভিশন চ্যানেলে তখন আপনি যান, এই জিনিসগুলো একটু আছে। আমার মনে হয় আপনাদের যে সংগঠন আছে, এই সংগঠনের সাথে মালিকপক্ষর একটু বসে আলোচনা করে এই স্ট্রাকচারটা দাঁড় করানো উচিত। আর ওয়েজ বোর্ডের কথা যেটা বলছেন, এটা শ্রম জনশক্তি মন্ত্রণালয়ের আন্ডারে। ইনশাল্লাহ ইউ উইল সি সামথিং ভেরি গুড ভেরি সুন। গণমাধ্যম সংস্কারের কথা উঠেছে, একটা কমিশনও হলো, অনেকগুলো সুপারিশও হলো অন্তর্বর্তী সময়ে, তারাও বাস্তবায়ন করেনি এখন পর্যন্ত, আমরা সেটা আলোকমুখ দেখিনি। আমরা সে বিষয়ে আপনার থেকে নিশ্চয়ই জানবো। যাব একটা ছোট্ট বিরতিতে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী, আমরা শুনছিলাম। আমরা ফিরছি কিছুক্ষণ পর। স্বাগত আরও একবার, আমাদের সঙ্গে আছেন তথ্য প্রতিমন্ত্রী। আমরা শুনছিলাম বিরতির আগে যেটি জানতে চেয়েছিলাম, এই যে সুপারিশগুলো দেয়া হলো গণমাধ্যম সংস্কারে, সেগুলো অন্তর্বর্তী সরকারও কোনোটাই বাস্তবায়ন করেনি। আপনারা আসলেন 4 মাসের মতো সময়, কোন দিকে যাচ্ছে আসলে, এটা বাস্তবায়ন হবে? গণমাধ্যম কমিশন নিয়ে অন্তর্বর্তী সরকার কি করেছে সেটা আমরা অ্যাকচুয়ালি ওটার দায়িত্ব আমরা নিতে পারবো না। তবে আমরা একটি অবাধ এবং সুষ্ঠু গণমাধ্যম কমিশন আমরা গঠন করতে চাই।
আমরা ইতিমধ্যে সব স্টেক হোল্ডার্স যারা মতামত দিতে পারেন একটা বৃহৎ পরিসরে আমরা একটা মতামত এবং ওয়ার্কশপ বলতে পারেন ওয়ার্কশপের আয়োজন করেছি এবং ওইখানে সকলের মতামতের ভিত্তিতে ইনশাল্লাহ আমরা একটা স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করতে পারবো এবং এটা খুব অচিরেই করতে পারবো এবং আপনারা খুব সহসাই এটা দেখতে পারবেন ইনশাল্লাহ। এই গণমাধ্যম সংস্কারের সাথে অনেকগুলো বিষয় জড়িত। আপনি অপসাংবাদিকতার কথা বলেছেন, উদ্যোগগুলোর কথা বলেছেন। আমরা সংসদেও আপনাদের এই সরকার দলে একজন সংসদ সদস্য বিষয়টা তুলেছেন যে ইউনিয়ন পর্যায়ে প্রেস কার্ড পাওয়া যায়। তো এই বিষয়ে এই কার্ড সাংবাদিকতা কিংবা এই কার্ড ঝুলিয়ে সাংবাদিকতার যেটা কাজ না সেটা করা, এই বিষয়কে আসলে আপনাদের কিছু করার আছে কিনা? দেখেন, সব কিছুই কি গভর্নমেন্ট কন্ট্রোল করাটা ঠিক? আপনারা তো আপনাদের, আমরা চাই গণমাধ্যম যেন স্বাধীন থাকে, গণমাধ্যম নিজেদের মতো কাজ করবে। আমরা কিন্তু এতদিন 110-15 দিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছি। আমরা কি কখনোই আপনাদেরকে কন্ট্রোল করার বা আপনাদের উপরে একটু প্রেশার দিয়ে কোনো নিউজ করার বা নিউজ বন্ধ করার কোনো উদ্যোগ নিয়েছি? কারণ আমাদের এই মানসিকতা নাই। আমরা চাই গণমাধ্যম স্বাধীন থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা, গণমাধ্যম হতে হবে স্বাধীন। গণমাধ্যম যদি স্বাধীন থাকে, গণমাধ্যম যদি সঠিক সংবাদ পরিবেশনা করে, এটা যেরকম সরকারের জন্য ভালো, বিকজ সরকার তাহলে অ্যালার্ট থাকবে, যে কোনো সরকার, প্লাস জনগণেও উপকৃত হবে, কারণ দেশ এগিয়ে যাবে। কাজেই আপনারা যদি বলেন আমরা একদম স্টপ করে দিব, একটু 5% হলো 1% হলেও তো একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। তো এটা সাংবাদিক এবং সাংবাদিক পেশায় যারা জড়িত আছেন তারা সচেতন থাকলে আই থিঙ্ক ইট উইল ওয়ার্ক বেটার। আপনি এতক্ষণ আমরা বেশ খানিকটা সময় ধরে মন্ত্রণালয়ে আপনাদের উদ্যোগগুলো জানছিলাম। আপনি মন্ত্রীর বাইরেও আপনি কিন্তু ময়মনসিংহের মানুষ আপনাকে নির্বাচিত প্রতিনিধি হিসাবে পাঠিয়েছে সংসদে। সেই ময়মনসিংহে আপনি প্রায় 3 যুগের কাছাকাছি সময় পরে আবার আপনার বাবার সেই জায়গাটা পুনরুদ্ধারের যে বিষয়টা আমরা জানি, আপনাকে দায়িত্ব দেওয়া হলো। ময়মনসিংহবাসী কি পাচ্ছে, সামনে কি পাবে? ময়মনসিংহের নান্দাইল থেকে আমি নির্বাচিত হয়েছি। নান্দাইলের জনগণ আমার উপর আস্থা রেখেছেন। এই আসন থেকেই আমার আব্বা নির্বাচিত হয়েছিলেন। আমরা আসলে যেই মুহূর্তে সরকার গঠন করেছি তখন প্রায় বাজেটের শেষ পর্যায়ে। আমরা তাৎক্ষণিক কিছু উন্নয়ন বা কিছু করা কঠিন ছিল, তারপরেও আমরা চেষ্টা করেছি যতটুকুনি আছে 1-2 মাস বাজেট, গত বাজেট যেটা ডিক্লেয়ার করা হয়েছিল সেই বাজেটের যে অবশিষ্ট অংশ যেগুলো ছিল ওটা দিয়ে চেষ্টা করেছি কিছু করার। তাছাড়াও আমি 7 মেগাওয়াট বিদ্যুৎ এনেছি নান্দাইলে। আমি বিভিন্ন রাস্তার উন্নয়ন করেছি, মানুষকে ঘর বাড়ি নির্মাণ করে দেওয়ার উদ্যোগ পরিকল্পনা নিয়েছি। এখন পর্যন্ত আমরা মনে হয় প্রবাবলি অ্যারাউন্ড 26টা ঘর মানুষকে নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নিয়েছি। নান্দাইলে আমরা প্রায় 126টি রাস্তার ইটে সোলিং এবং মাটি কাটার জন্য উদ্যোগ নিয়েছি। পরবর্তীতে আমরা প্রায় 6টি বড় ব্রিজ, যেগুলো ঝুঁকিপূর্ণ ব্রিজ, সেগুলোর উদ্যোগ নিয়েছি। খাল খননের জন্য আমরা প্রজেক্ট সাবমিট করেছি। বিভিন্ন রকম পাকা রাস্তা করার জন্য প্রায় 249টা রাস্তার জন্য আমরা প্রজেক্ট সাবমিট করেছি। তো আজ আশা করছি বাজেট বরাদ্দ হওয়ার সাথে সাথে টেন্ডার প্রসেস, পেপারওয়ার্ক যেগুলো থাকে যাচাই বাছাইয়ের মাধ্যমে খুব শীঘ্রই আমরা কাজগুলো হাতে নিতে পারবো। এতদিন আসলে বলতে গেলে আমরা যেটা, আমি নির্বাচনের আগে যেটা দেখেছি, বিভিন্ন, আমি তো অলি গলি সকল প্রায় বহু হাজার হাজার বাড়িতে আমি গেছি, পায়ে হেঁটে গেছি। অবস্থা, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, অবকাঠামোর অবস্থা খারাপ। বহু মানুষকে এবার সরকারি উদ্যোগে টিন দেওয়ার ব্যবস্থা করেছি। আমি নিজে বাড়িতে গিয়ে টিন দিয়েছি। অবশিষ্ট টাকাটা আছে সরকারের ওই বাজেটে, গত বাজেটে, ওখান থেকে বাড়ি বানিয়েছি। নতুন যেই বাজেট আসবে সেখান থেকে আমরা রাস্তা, বাড়ি, স্কুল ভবন নির্মাণ, মাদ্রাসার উন্নয়ন, সেগুলো সব করার জন্য আমরা প্রকল্প হাতে নিয়েছি। এই কাগজপত্র যেগুলো নর্মাল প্রসেস থাকে, টেন্ডার থাকে, এস্টিমেট হয়, এগুলো সব কিছু হওয়ার পরে কাজ দ্রুত গতিতে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। এই বিএনপি সরকারের প্রথম বাজেট, আপনি বাজেটের কিছু অংশ এনেছেন প্রান্তিকের মানুষের জন্য, বাজেটের যে প্রতিফলন সেটিও কথা বলছিলেন। তবে এই আমরা বিরোধী দলদের থেকে যেটা শুনি তারা বলছে যে এটা চানাচুরের মতো, খেতে মজাই বাজেট, কিন্তু এটাতে পুষ্টি নাই। আপনার কি সেটি মনে হয়? আমাদের একজন মাননীয় সংসদ সদস্য বলেছেন যে কোন চানাচুরের কত পুষ্টি, যেটা খেলেই বোঝা যাবে। তো এখন বাজেটের সাথে চানাচুরের যেই উদাহরণটা দেখানো হয়েছে, আমার এটা মনে হয় দিস ইজ, যদি কারো অভিজ্ঞতা না থাকে, এই অভিজ্ঞতা না থাকার কারণে যে মন্তব্য করার
দরকার বা মন্তব্য হয়, মন্তব্যটা ঠিক সেরকম। বাজেটটা কিন্তু ইটস নট অ্যান ইজি থিং। আপনার এটা জানতে হবে, অর্থনীতি জানতে হবে, ইকোনমি জানতে হবে, আপনার বিজনেস সম্বন্ধে জানতে হবে, দেশ সম্বন্ধে জানতে হবে, তারপরেই আপনি বাজেট দিতে পারবেন। এবং একজন অভিজ্ঞ ব্যক্তি থাকতে হবে বাজেট করার জন্য বা বাজেট প্লেস করার জন্য, যেটা আমাদের মাননীয় অর্থমন্ত্রী আছেন। এবং এই বাজেটের মাধ্যমে বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাবে, এটা আমরা অবশ্যই মনে প্রাণে যেরকম বিশ্বাস করি, আমরা যেরকম জনগণের কাছ থেকে পজিটিভ ফিডব্যাক পেয়েছি, এবং এটার প্রতিফলনটা আপনারা দেখতে পারবেন। সংসদের কথা বলছিলেন, বাজেটের কথা বলছিলেন। এই সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লড়াই করেছেন, সেটি ধরে রাখছেন বর্তমান প্রধানমন্ত্রী, চেষ্টা করছেন। আপনি তো একজন সংসদ সদস্য হিসেবে সেটি কি দেখতে পাচ্ছেন যে সংসদে আসলে গণতন্ত্র ফিরেছে আপনার মনে হয়, নাকি সেই দিকে যাচ্ছে? অ্যাবসলিউটলি গণতন্ত্র ফিরেছে, বিকজ আমরা তো গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছি, এবং সংসদ গণতান্ত্রিকভাবেই পরিচালিত হয় যদি গণতান্ত্রিক একটি সরকার থাকে। যেহেতু আমরা গণতান্ত্রিক সরকার, সংসদ গণতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছে। আমরা অতীতে দেখেছি সংসদের মধ্যে গান বাজনা হতো, তো সংসদকে একটা রঙ্গমঞ্চ বানানো হয়েছিল। কিন্তু এখন কিন্তু সংসদের মধ্যে ভালো ভালো বিল পাস হচ্ছে, ডিবেট হচ্ছে, কথাবার্তা হচ্ছে। সংসদের মধ্যে উত্তপ্ততা থাকবেই, এটা সংসদের পার্ট। এটা পৃথিবীর সকল দেশেই প্রায় এই উত্তপ্ত হয় সংসদ। এটা তো জনগণ তো আশা করে যে ডিবেট হবে, আমরাও আশা করি ডিবেট হবে, এবং আমরা চেষ্টা করি যে আমাদেরকে পজিটিভ সমালোচনা আমাদের বিরোধী দলরা করুক। তবে যেই সংসদ গতবার দেখেছি আমরা, যেই প্রধানমন্ত্রীকে, তথাকথিত প্রধানমন্ত্রীকে যেভাবে একদম তেলের ড্রাম দিয়ে দেওয়া হতো, কিন্তু এখন সংসদে দেখেন প্রাণবন্ত একটি সংসদ। আপনারা নিশ্চয়ই সংসদ অধিবেশন আপনারা দেখতে যান বা আপনারা নিউজ কভারেজের জন্য যান, জনগণ লাইভ দেখতে পাচ্ছে সংসদে এবং আগ্রহের সাথে দেখছে। আগে কিন্তু কেউ সংসদ টিভি বা সংসদ দেখার জন্য অত আগ্রহ ছিল না মানুষের গত 17 বছর। এখন কিন্তু প্রায়শই আমি রাস্তায় ইভেন যাওয়ার সময়, আমরা অনেক সময় গাড়ির সিগন্যালে দাঁড়ালে আমরা শুনি অনেকে বলছে এই আজকে সংসদ শুরু কয়টায়। তার মানে মানুষের কিন্তু জনগণের আগ্রহটা আছে যে সংসদে কি হচ্ছে আমরা দেখতে চাই, জানতে চাই, শুনতে চাই, যে আগ্রহ তো এতদিন ছিল না। তো আগ্রহ আছে এই কারণেই, কারণ তারা দেখতে পাচ্ছে একটা গণতান্ত্রিক দল, একটি গণতান্ত্রিক সরকার আজকে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে। মানুষের এবারের সংসদের প্রতি যে আগ্রহ আছে সেটা আমরা একমত, আমরা নিজেরও দেখছি। তবে আমি প্রথম অধিবেশনে যেটি দেখেছি, বেশ কয়েকবার ওয়াকআউট করেছে, বিশেষ করে জুলাই সনদ ইস্যুতে আসলে বিরোধী দল ওয়াকআউট করে চলে গেছে, আমরা উপর থেকে দেখছিলাম সাংবাদিক গ্যালারি থেকে। তো সেক্ষেত্রে বাইরে এসে তারা বিরোধী দল অভিযোগ করেন যে আপনারা আসলে সংস্কার, বিশেষ করে জুলাই সনদের ভিত্তিতে সংস্কার চান না। এটা আসলে কতটা সত্য, কিংবা আপনারা জুলাই সনদ বাস্তবায়নের পথে কি যাচ্ছেন কিনা? দেখেন, জুলাই সনদের বিষয়ে সংসদে কিন্তু দীর্ঘ আলোচনা হয়েছে। রাষ্ট্রপতির ভাষণের সময়ও কিন্তু আমরা অনেকে বক্তৃতা দিয়েছি, জুলাই সনদ ওয়াজ পার্ট অফ দিস বক্তৃতার সময়, বিশেষ করে মন্ত্রী সাহেবরা যখন বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন হবে। তবে জুলাই সনদ যেটা আমরা সংসদের দক্ষিণ প্লাজায় আমরা যেটা সই করেছি, সেই জুলাই সনদ বাস্তবায়ন হবে। জুলাই সনদ নিয়ে বিতর্কের কিছু নাই তো। দেখেন, আমরা কিন্তু বাংলাদেশের যতবার ক্রাইসিস হয়েছে বাংলাদেশকে নিয়ে, ততবারই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এসে বাংলাদেশকে একটি সম্মানজনক এবং একটি সুন্দর অবস্থানে নিয়ে গেছে। তবে তারা বলতেছেন জুলাই সনদ বাস্তবায়ন যদি বিলম্ব হয় সেক্ষেত্রে ফ্যাসিবাদ আবারও ফিরে আসতে পারে, আর জুলাই সনদ যত দ্রুত বাস্তবায়ন হবে, তারাও এটাকে একটা টিকের মতোই দেখছে যে এটা বাস্তবায়ন দ্রুত হলে ফ্যাসিবাদের পথ রুদ্ধ হবে। তাদের ওপিনিয়ন তারা দিয়েছেন। আমরা সরকার, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে জনগণ আমাদেরকে বসিয়েছেন, তো আমরা তো সেই কাজটাই করব যেটা জনগণ চায়, এবং ওইভাবেই কাজ হবে, এটা আপনাকে আশ্বস্ত করতে পারি। এই যে আপনারা যারা সংসদ সদস্য হলেন, প্রত্যেকে বিভিন্ন এলাকায় সেখানে সাংগঠনিক দায়িত্ব ছিল, কেন্দ্রের কারো দায়িত্ব ছিল। এখন যখন সরকারের বিশাল দায়িত্ব পালন করতে হচ্ছে, বাজেট গেল, আরো অনেকগুলো দায়িত্ব, এতে করে সাংগঠনিক কাজগুলো অনেকাংশে কমেছে। আমরাও দেখছি প্রধানমন্ত্রীও তাগিদ দিচ্ছেন যাতে সংগঠন এবং সরকারকে আলাদা করে রাখার জন্য, দলকে যাতে শক্তিশালী রাখা যায়। তো সেটি আসলে পুরো দমে আবার আমরা নির্বাচনের আগে যে বিএনপিকে দেখেছি প্রচুর কর্মসূচি, সেদিকে কি আসলে যাবে? সাংগঠনিক বিষয়টা তো চলমান, এবং এটি একটি চলমান প্রক্রিয়ার মাধ্যমেই সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়।
আমি আমারটা বলতে পারবো, যেরকম আমি কিন্তু নির্বাচনের পরেও এবং বেশ কিছুদিন ধরে আমি সাংগঠনিক কার্যক্রম হাতে নিয়েছি এবং বিভিন্ন ইউনিয়নের যেগুলা কমিটি ছিল না, এই কমিটিগুলো আস্তে আস্তে যাচাই বাছাইয়ের মাধ্যমে কমিটিগুলো আমি দিচ্ছি। তাছাড়াও আমরা যেরকম সাংগঠনিক সভা সমাবেশ বা আমাদের বিভিন্ন রকম, আপনি 21শে ফেব্রুয়ারি বলেন, 26শে মার্চ বলেন, প্লাস আমাদের যেই মাদক বিরোধী আন্দোলন, চাঁদাবাজ বিরোধী আন্দোলন, বিশেষ করে আমার নান্দাইলে, এটা কিন্তু অব্যাহত আছে। হয়তো বৃহৎ পরিসরে আমাদের সাংগঠনিক যেরকম বিভাগীয় সমাবেশ হতো, জেলা সমাবেশ হতো, হয়তো সেটা নাই, তবে সরকারের মধ্য থেকেই আমরা যে সরকারের কাজগুলো করছি সেটাও কিন্তু সাংগঠনিকের বাইরে ধরা যায় না সেভাবে। হ্যাঁ, দলীয় হয়তো না, তবে সরকারের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যে কাজগুলো করছে এটা তো বিএনপির সরকার, সো বিএনপি কাজগুলো করছে। একেবারে সবশেষ প্রশ্ন, এত কড়া আলাপের বাইরে গিয়ে সেন্সর বোর্ড, সিনেমা বাংলাদেশে মুক্তি পায়, আগে বাংলা সিনেমার যে একটা জৌলুস ছিল, এখনো মানুষ সিনেমা দেখে কিন্তু বিদেশি সিনেমা দেখে, তো এই সেন্সরশিপে আমরা দেখি যে ছাড়পত্র যেগুলো পায় মানহীন অনেক সিনেমা পেয়ে যায়, তো এটা কিভাবে, এটা কি আপনাদের কিছু করার আছে কিনা? আমাদের সেন্সর বোর্ড বা অ্যাক্রিডিটেশন বোর্ড একটি আছে, সেটা ঠিক। আমরা এটা আবার রিভ্যাম্প করার জন্য আমরা রিস্ট্রাকচার করছি। সেন্সর বোর্ড শুধু না, আমাদের অনেকগুলো বোর্ডই আছে। এই বোর্ডগুলো আমরা আবার একটু নতুন আধুনিকভাবে সুন্দরভাবে এক্সপিরিয়েন্সড মানুষদেরকে নিয়ে, যারা কাজ করতে আগ্রহী, কাজ করতে চান বা কাজের সময় দিতে পারবেন, এরকম ব্যক্তিদেরকে নিয়ে সকলের মতামতের ভিত্তিতে আমরা এই কমিটিগুলো আবার গঠন করছি। ইনশাল্লাহ আপনি ভালো ফলাফল দেখতে পারবেন। স্টার নিউজের এই বিশেষ আয়োজনে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, স্টার নিউজ পরিবারকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। তিনি তার সাংগঠনিক যে কার্যক্রম সেটি এবং তথ্য মন্ত্রণালয় আগামী দিনের পরিকল্পনা বাস্তবায়ন এবং বিএনপি সরকার কি কি কাজ করবে সেগুলো তিনি জানাচ্ছিলেন। এতক্ষণ আমাদের সাথে এই বিশেষ আয়োজনে যারা যুক্ত ছিলেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি সিফাত শাহরিয়ার।